সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় শিক্ষা না বাণিজ্য, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর এমিরিটাস ডক্টর এ কে আজাদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মাঝখানে আছেন ডক্টর এম ফিরোজ আহমেদ, উপাচার্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এবং ওই প্রান্তে আছেন ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, শিক্ষাবিদ ও অধ্যাপক, সিএসি বিভাগ, বুয়েট। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখে নিয়ে এখনকার প্রধান সংবাদগুলো। সিলেটের ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত কলেজ ছাত্রী খাদিজা স্কয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায়, শিক্ষার্থীদের বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। সিলেটের ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুল আলমকে আসামি করে পরিবারের মামলা, অপরাধী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। রাঙামাটির কাপ্তাই লেকের পাশে ধসে পড়েছে 2 তলা ভবন, 1 শিশুসহ 3 জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ 1 জন। ফরিদপুরের পর এবার চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে জীবিত নবজাতককে মৃত ঘোষণা, মৃত্যু সনদ দেওয়ার পর ভর্তি করা হলো আরেক হাসপাতালে। প্রতিষ্ঠার 2 দশকেও বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নেই, ক্ষুণ্ণ হচ্ছে শিক্ষার মান, বাণিজ্যিক মানসিকতা ত্যাগের আহ্বান শিক্ষাবিদ। এবং কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন খোদ আইজি প্রিজন, বললেন স্থানীয় দখলদারদের কারণে প্রাচীর তোলা যাচ্ছে না। স্যার, আপনি ঢাকা ইউনিভার্সিটির ভিসি ছিলেন, তারপরে ইউজিসিরও চেয়ারম্যান ছিলেন। স্যার, এখন আপনি বলেন স্যার, এখন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় যেভাবে চলছে বা যেভাবে পড়াশোনা হচ্ছে বা সার্বিকভাবে, এটা কি মনে হচ্ছে আপনার যে একটা বেড়ে ওঠার জন্য যে স্বাভাবিক একটা পরিবেশ দরকার সেটা মেনে? এক কথা বলতে গেলে স্বাভাবিক পরিবেশ তারা পাচ্ছে না ছাত্ররা, এটা অস্বীকার করার জো নাই। তবে এটা অতিমাত্রায় সরলীকরণ করা হবে। কারণ হলো প্রাইভেট ইউনিভার্সিটির ইনসেপশন অ্যান্ড কনসেপশন বড় জোর 2 যুগ। সেই সময়ের ভিতরে একটা শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে ওঠার যে প্র্যাকটিস, বিশেষ করে প্রাইভেট কনসেপ্টে আমাদের দেশে ছিল না। আমাদের দেশে ছিল, ব্রিটিশ আমলে ছিল, প্রতিষ্ঠিত কলেজগুলো ছিল প্রাইভেট, তাদের দানে ছিল, দানের উপর জমির উপর করা, তারাই করেছিল। সেই প্রেক্ষিতে আর এখন প্রেক্ষিতে এক নয়। এখন পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করে শিক্ষক, ছাত্র, অভিভাবক, দেশবাসী মনস্তাত্ত্বিক যে অবস্থায় আছে, সে অবস্থা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটির বিচার করা একটু অসুবিধা হবে। প্রাইভেট ইউনিভার্সিটির কনসেপ্টে একটু গন্ডগোল রয়ে গেছে। সেখানে ট্রাস্টি বোর্ডের মেম্বারদেরকে যে মাত্রায় ক্ষমতা দেওয়া হয়েছে, এটা কিন্তু ঠিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নয়। যখন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করার আগে, তখনকার বিএনপির সময় যারা নেগোশিয়েট করেছিলেন তারা অধিকাংশই হয় আমলা, না হলে বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তারা ইনভেস্টমেন্টের একটা পদ্ধতি খুঁজে, তার মানে ব্যবসায়িক চিন্তা থেকে এটাকে ঢুকেছে, এবং সেই যে ইনভেস্টমেন্ট দিয়েছে তাদের জগৎটা ভিন্ন। আমি দোষ দিই না। তারা দেখেছে যে ইনভেস্ট করলে রিটার্ন আসে, সে গার্মেন্টসে হোক, শু ফ্যাক্টরিতে হোক, বা অন্য কোনো কাজে হোক, বা দোকানে হোক। তো সুতরাং বিশ্ববিদ্যালয়ে যদি আমি 5 কোটি টাকা ফিক্সড ডিপোজিট রাখি আর পেরিফেরাল এক্সপেন্সেস দিয়ে 10 কোটি টাকা খরচ করি, আই হ্যাভ গট লেজিটিমেট রাইট, যদিও লেখা আছে নন প্রফিট অর্গানাইজেশন, কিন্তু মরালি তার কাছে মনে হয় যে আমি কিছু টাকা এখান থেকে নিতে আমার নৈতিকতায় বাঁধবে না, যদিও আইনে বাধা আছে। সেই কথা কেউ সরাসরি নেয়, কেউ মিটিং এর নাম দেখে নেয়, কেউ জমি কেনার নাম করে নেয়, কেউ ছাত্রভর্তির ওয়েভারের কথা বলে নেয়। এটা যে আসে অস্বীকার করা যাবে না। তবে আমি এইটুকু দেখব, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গত 20 বছরে 100টার মতো ডেভেলপ করেছে। অসংখ্য ছাত্রছাত্রীর পড়ার সুযোগ পাচ্ছে। পড়াটা কোয়ালিটি হয়তো বিচারে অন্যরকম হবে, ইউনিফর্ম নয়। তাহলে তারা আগে কোথায় যেত? আগে পাবলিক ইউনিভার্সিটি 5টা 6টা ইউনিভার্সিটির স্বাধীনতার প্রাক্কালে ছিল, পরে এটা 20টা 25টা হয়েছে, এখন 36টা। এই এদের টোটাল ছাত্র সংখ্যা যদি ইনটেক ধরেন,
তাহলে 37,000 থেকে আরম্ভ 87,000 বা 1 লাখ বা 1.25 লাখ। এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ধরেন আরো কিছু কলেজে নিল, তারপরও 4-5 লাখ ছেলে থেকে যায় যারা বিত্তমান ঘরের ছেলেরা তখন বিদেশে যেত পড়ালেখার জন্য, নিজের পক্ষে মালয়েশিয়া যেত, আর যারা না পাতো তারা ইন্ডিয়াতে যেত। এখন এই প্রাইভেট ইউনিভার্সিটিতে হওয়াতে ছেলে মেয়েরা বিদেশে আর যেতে হয় না, এখানে পড়ার একটা সুযোগ হয়েছে। এটাকে পজিটিভলি নিতে হবে, কি করে ভালো করা যায় সেই চিন্তা করতে হবে, লেখনী গুণা দূর করতে হবে। লেখনী দূর করতে গেলে আমার বলতে হবে ট্রাস্টি বোর্ডের ট্রাস্টিরা দিয়েছেন, রান করেছেন, ভালো কথা। তবে সেই ট্রাস্টি বোর্ডে একজন শিক্ষাবিদকে যদি সরকার দেয় অথবা ইউজিসি দেয় অথবা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ব্যক্তিকে দেয় যে উনি ইম্পর্টেন্ট পার্সন এবং উনিও থাকবেন সেখানে, তাহলে তদারকির একটা সুযোগ আসবে, ফান্ড বাংলিং এর কোনো প্রশ্ন উঠবে না। আর একটা থাকবে ফেয়ারনেস ইন অ্যাডমিশন প্রসিডিউর। অনেক জিপিএ গ্রেড আছে যেগুলো ভর্তি করার যোগ্য নয়, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন তদারকি করে, কিন্তু যে স্টাফ এন্ড ফ্যাসিলিটি আছে ইউজিসির সম্ভব না। ইউজিসির একটাই ছিল 6টা বিশ্ববিদ্যালয়ের জন্য, 1972-তে হয়েছিল, বঙ্গবন্ধুর সময় 73-তে এনাক্টমেন্ট হয়, অগে অর্ডিন্যান্স ছিল। সেই ইউজিসি ছিল 6টি বিশ্ববিদ্যালয়ের জন্য। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 100-এর মতো, আর 37 হলো পাবলিক ইউনিভার্সিটি। এইটাকে মনিটর করার জন্য আইনি সক্ষমতা, ফ্রেমওয়ার্ক, জনবল ননবল ইউজিসির নাই, সেখানে এটাকে শক্তিশালী করা উচিত। আমি চেষ্টা করেছিলাম উচ্চশিক্ষা কমিশন করার জন্য, যাতে ফ্রিডম দিয়ে, অটোনমি দিয়ে, রেসপন্সিবিলিটি দিয়ে, ম্যান পাওয়ার দিয়ে একটা ইউনিফর্ম স্ট্রাকচার সহিত করে পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি করে সমতায় না আনা যাবে না, পুরো কাছাকাছি এনে গেলে তাহলে দক্ষ জনশক্তি আমি প্রস্তুত করতে পারতাম। এখনকার বিশ্ববিদ্যালয়ে আর একবিংশ শতাব্দীর বিশ্ববিদ্যালয় আর বিংশ শতাব্দীর বিশ্ববিদ্যালয়ের আকাশ পাতাল ব্যর্থতা। স্যার, এই আকাশ পাতাল তফাতের ক্ষেত্রে আপনার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এরিয়াটা কোন জায়গায়, অবস্থানটা কোন জায়গায়? আমার কথা যদি বলেন তাহলে তো আমার অনেক কিছু বলা একটু ডিফিকাল্ট হয়। আমি ওভারঅল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা যেটা বলতে পারি সেটা হলো এই যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছিল, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো হয়েছে, আসলে আমাদের ছাত্র সংখ্যা বেড়েছে, উচ্চশিক্ষায় উৎসাহী যা শিক্ষা নিতে চায়, আমাদের ইকোনমিক অবস্থা ভালো হয়েছে, যার জন্য সকলেই একটা হায়ার ডিগ্রি নিতে চায়। তো এই ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি আসলে এই যে গ্যাপটা, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি যাদেরকে সাপোর্ট করতে পারছে না তাদের জন্যই আসলে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো হয়েছে। তাহলে সাবস্টিটিউটের মতো আমি ওখানে পাচ্ছি না, তাহলে আমি একটা জায়গায় অন্তত ইউনিভার্সিটিতে পড়াশোনা, এক্স্যাক্টলি সেটাই, কলেজে না গিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ আগে যেটা ছিল বিশ্ববিদ্যালয়, একটা ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নেওয়ার নিচ্ছে। এখন মান নিয়ে প্রশ্ন উঠছে, মান নিয়ে প্রশ্ন উঠছে অ্যাকচুয়ালি আপনি দেখেন সংখ্যা তো অনেক হয়ে গেছে, 95 প্রাইভেট ইউনিভার্সিটি, 37 পাবলিক ইউনিভার্সিটি, তো বিশ্ববিদ্যালয় অনেক হয়েছে। কোয়ালিটি কোয়ান্টিটি দুটি কিন্তু একসাথে যায় না। কোয়ান্টিটি বাড়ছে, সংখ্যা বাড়ানো সম্ভব সহজেই, কিন্তু কোয়ালিটি বাড়াতে সময় লাগবে। প্রফেসর আজাদ চৌধুরী বললেন যে আসলে আমাদের যে 10 বছর বা 15 বছর যে প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, 24 বছরের মতো হয়ে গেছে, হ্যাঁ, এই সময়টা কিন্তু যথেষ্ট নয় একটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠা করার। তবে এর ভিতরে আপনি দেখেন এখন যদি আমাদের ওয়ার্ল্ড ক্যাটাগরি অনেক রকমের র্যাঙ্কিং করা হচ্ছে, র্যাঙ্কিং যদি দেখেন তাহলে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আপনার পাবলিক ইউনিভার্সিটির, নামকরা পাবলিক ইউনিভার্সিটির সমকক্ষ চলে আসছে। তো এটা আসলে আমার মনে হয় যে অচিরেই 10-12 বছর ভিতরেই অনেক প্রাইভেট ইউনিভার্সিটি বেশ নাম করবে এবং মানসম্মত শিক্ষা দিবে। এরপরও কথা থাকে যে সব, কিন্তু আপনার কি মনে হয় স্যার, যেমন যে এটা কত পার্সেন্টেজ, যে আমি দেখছি যে 10টা ইউনিভার্সিটি আছে, যেমন 4টা বা 5টা আছে যারা স্ট্যান্ডার্ড ইয়েটা গিয়ে করে, বাকিগুলো আছে হয়তো ওইরকম জায়গা, আর বাকিগুলো যেগুলোর অবস্থা আছে প্রত্যেকটা জায়গায় করুণ অবস্থা। হ্যাঁ, অবস্থা সব ইউনিভার্সিটি ভালো না, এটা আমি স্বীকার করি। তবে মান সম্মত শিক্ষা দিতে হলে আসলে যা দরকার সেই সব কিছুই নাই। যেমন ধরেন আপনার একটা বললেন যে ক্যাম্পাস, যেটা একটা ভালো পরিবেশ দরকার, শিক্ষার পরিবেশ দরকার, সেটা সব ইউনিভার্সিটির নাই। তারপরে শিক্ষক স্বল্পতা আছে। আপনি যদি আজকে মার্কেটে দেখেন, কেউ যদি একজন প্রফেসর চায় সব সময় কিন্তু পাবে না, যার জন্যই অনেকটা পাবলিক ইউনিভার্সিটি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো এটা আসলে
শিক্ষক ওরকম অভিজ্ঞ এবং হায়ার এডুকেটেড শিক্ষক কিন্তু বাজারে পাওয়া যায় না। এখন শিক্ষক গড়তেও সময় লাগে। এখন যারা হয়তো ঢুকছে প্রাইভেট ইউনিভার্সিটি, এদের সময় লাগবে আসলে। যেমন আমাদের ইউনিভার্সিটি থেকে এখন তো প্রায় 100 শিক্ষক আছে যারা হায়ার এডুকেশন আছে। আমরা হয়তো এর ভিতর থেকে যদি 10% ফেরত আসে, তবুও আমরা বলতে পারবো যে না, কিছু মানে শিক্ষক আমরা নিজেরা সৃষ্টি করেছি বা এরা একটা অর্জন আছে, অর্জন আছে। শিক্ষক তৈরির ক্ষেত্রে। কিন্তু ইচ্ছে করলেই কিন্তু এই 95 প্রাইভেট ইউনিভার্সিটি ফিট করার মতো শিক্ষক কিন্তু বাজারে নেই। Yes, স্যার উনি বললেন 95 টিচার নাই। এখন কথা হলো টিচারের কারখানা কারা হবে তাহলে? এই যে আমি আমার কোম্পানি খুলে বসছি, কিন্তু কোম্পানি পরিচালনার লোক নাই, তাহলে ওই কোম্পানি কি টাইটানিক হবে না রান করবে? আজাদ চৌধুরী স্যার বলেছেন যে আমাদের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে তার পেছনে যে চালিকা শক্তি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে এরা ব্যবসায়ী, আমলা, যাদের সঙ্গে প্রকৃতপক্ষে শিক্ষার ওই রকম সরাসরি সম্পর্ক নাই। পুরনো দিনে আমি যখন স্কুলের ছাত্র ছিলাম, হিন্দু মুসলমান জমিদাররা স্কুল কলেজ দান তৈরি করত, দান করত, দান করেছে তারা সবগুলাই। প্রকৃতপক্ষে শিক্ষানুরাগী ছিল। স্যার এই বাংলাদেশের সবগুলা নাম করা কলেজই হচ্ছে, স্কুলই হচ্ছে এই দান করা জ্ঞানের আলো জিনিসের তারা জ্বালাতে চেয়েছিল, তারা কিন্তু ব্যবসা করতে চায়নি। এখন পরিস্থিতিটা কিন্তু ভিন্ন। এই যে স্যার যেটা বললেন 20-25 বৎসরে করা যাবে না, আমি সাউথ কোরিয়ার একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলতে পারি, পোস্টেক নাম, তার বয়স রাফলি অত, এবং ওইটা হলো বেস্ট, সবচেয়ে ভালো। আমি অবশ্যই স্যাররা এটা বলেছেন যে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় হওয়ার ফলে আমাদের দেশ থেকে শিক্ষার নামে ড্রেনেজটা হচ্ছে না, পার্শ্ববর্তী দেশ কিংবা দূরের দেশে ছেলেমেয়েরা যাচ্ছে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে এগিয়ে আসা উচিত ছিল, এখন আমার কাছে ওই রকম মনে হচ্ছে না যে তারা প্রকৃতপক্ষেই শিক্ষার জন্য এই কাজটি করছে। যেটা বললেন, আমার যদি শিক্ষক না থাকে তাহলে আমি ছাত্র ভর্তি করব কেন? আমার জীবনের লক্ষ্যটা কি তাহলে? আমার যদি শিক্ষক না থাকে আমি ছাত্র ভর্তি করব না। কিন্তু ডিপার্টমেন্ট তো খুলে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কি একটা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হবে, কম্পিউটার বিজ্ঞানে ভর্তি হবে, সে হয়তো 3টা সেকশন নিতে পারে, তার অতগুলো শিক্ষক, সে 10টা সেকশন নিচ্ছে। ছাত্ররা ভর্তি হতে পারলেই, চাইলেই তারা নিচ্ছে। তার মানে টেকনিক্যাল ইনস্টিটিউটের তারপরে লক্ষ্যটা কিন্তু তাকে শিক্ষাদান নয়, লক্ষ্যটা অন্যত্র। তো এই লক্ষ্যটার একটা পরিবর্তন করতে হবে। স্যার অলরেডি বলেছেন যে আমাদের যে ট্রাস্টি বোর্ডগুলো, সেখানে অবশ্যই নিবেদিত প্রাণ শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে। যখন এই একটা হয়েছিল তখনই আমাদের মাথায় এটা আসা উচিত ছিল, মানে বাংলাদেশের মানুষ নানা সময়ে মানে চোরাপথে আমরা অনেক কাজ করেছি। একটা বড় দেশ, সীমিত সম্পদ, মানুষ তো সেটা খুঁজবেই। ওগুলো আমাদের চিন্তা করা উচিত ছিল যে আমি যে ট্রাস্টি বোর্ড করব সেটা কি রকম দেখতে চাই। আমি তো এটা লবণের ব্যবসার জন্য বসে নেই, আমি বিশ্ববিদ্যালয় তৈরির জন্য বসেছি, তাই না? তো সুতরাং সেখানে একটা দুর্বলতা আমাদের আছে, এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। না, কিন্তু স্যার আপনি যেটা বললেন যে দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, কিন্তু কথা হলো যারা এই ছাত্র, হ্যাঁ প্রায় 2.5 লাখের মতো ছাত্র কিন্তু এখানে ইয়া হচ্ছে এভরি ইয়ার। হ্যাঁ, তো এভরি ইয়ার। তো এখন স্যার এই 2.5 লাখ ছাত্রছাত্রী, উনি যেটা স্যার যেটা স্ট্যামফোর্ডের বললেন, জিনিসটা এরকম, মনে করেন 10টা ইউনিভার্সিটিকে আমি বা 12টা ইউনিভার্সিটি, যে আমি মাননি বলবো না, আমাদের পাবলিক ইউনিভার্সিটি তো অনেক কিছু আছে, সবাই ঢাকা ইউনিভার্সিটি পড়তে যাচ্ছে, এরপরে আরো 3টা ইউনিভার্সিটি আছে নাম বললে, এরপরে কিন্তু আপনিও খুঁজে পাবেন না স্যার ওরা ওখানে যায় কিনা, সেটা নিয়েও অনেক প্রশ্ন উঠতে পারে। শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা বললে হবে না, যে ওরা ওখানে ভর্তি হতে যায় না কেন, পাবলিকে এত কিছু দেওয়ার পরে যায় না কেন, এটা নিয়েও প্রশ্ন উঠতে পারে। কিন্তু যদি এইরকম হয় যে যেখানে আপনি বলছেন যে টিচার যেখানে দরকার সেই টিচারটা যেমন নেই, তেমনি আপনার পরিবেশ, যে আপনি ক্যাম্পাসের কথা যেটা বলেন সেটা নেই, তার সঙ্গে যেটা জিনিস আছে, আপনি বাণিজ্যের কথাটা যখন আসছে, বেতনটা অনেক বেশি। সেটাও আশ্চর্য ব্যাপার যে বিভিন্ন দ্রব্যের কিন্তু দামের একটা লিমিট করা হয়, সরকার সেটা করে দেন, কিন্তু এখানে কোনো জিনিসই নাই, সেটা নাই। তাহলে কিভাবে নিয়ন্ত্রণটা কিভাবে হবে? নিয়ন্ত্রণটা তো আমরা ঠিক মতো করতে পারবো না। একটা টেলিফোন আছে স্যার। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি হ্যালো, জি বলেন। আমার নাম দেবব্রত দত্ত, বেলি রোড, ঢাকা থেকে বলছি। জি
আমার বক্তব্যটা হচ্ছে যে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বরে এবং জানুয়ারিতে যে বেতনটা বছরে ধরা হয়, সেই বেতনটা যদি জানুয়ারি এবং জুলাইতে দুইটা ভাগে নেওয়া হয়, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। জানুয়ারিতে এতগুলো টাকা বা ডিসেম্বরে এতগুলো টাকা দিয়ে বাচ্চা কাচ্চা ভর্তি করা আমাদের জন্য খুবই কষ্টদায়ক ব্যাপার। জি, ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা স্যার, যে টিউশন ফি যেটা ব্যাপারটা, এবং প্রত্যেকটা ছাত্র, যে সময় সরকার ভ্যাট আরোপ করেছিল বিশ্ববিদ্যালয়ের পর, তখন কিন্তু ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছিল এবং তারা শান্তিপূর্ণভাবে ইয়ে করেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে না, এইভাবেও কিন্তু ভালো একটা সফল জিনিস করা সম্ভব। সেক্ষেত্রে তখন ছাত্ররা একটা কথাই বলেছে যে আমাদের যে টাকাটা নেওয়া হয় প্রতি বছর ফি বাড়িয়ে দেওয়া হচ্ছে, তো এই ক্রেডিট কার্ড যে ইয়াটা বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং আমরা কোনো কিছু বলতে পারছি না। এই তো দেখেন যে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে ওরা কিন্তু বেশ বড় অঙ্কের টাকা দেয়। খেলার মাঠ নেই, একটা ছেলে বড় হবে, তার শারীরিক গঠন, দৈহিক সক্ষমতা অর্জন, চিত্ত বিনোদন, এগুলো সবই তো থাকতে হবে। এটা নাই কেন? তার অর্থ তাকে বিকশিত করার জন্য আমার পরিকল্পনা নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তো সেটা থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলো মাঠ, আপনি একবার ভাবেন, যে কোনো ছেলে কিংবা মেয়ে খেলাধুলা করতে চাইলে, অন্য যে কোনো কিছু করতে চায়, তার সুযোগ কিন্তু রয়েছে। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে অঙ্কগুলো নিচ্ছে, সেই অঙ্কগুলো কিন্তু অনেক অনেক বড় অঙ্ক। আমাদের যদি পার ক্যাপিটা ইনকাম ধরি, তার থেকে অনেক গুণে বেশি অঙ্ক নেওয়া হচ্ছে। সরকার কেন যেন এখানে কন্ট্রোল করছে না আমি বুঝতে পারি না। কন্ট্রোল করার জায়গায় তো এটা, যদি কোনো কিছু কন্ট্রোল করতে হয় তার আর্থিক দিকটাকে আমাদের দেখতে হবে, সেই দেখাটা নেই। এই যে আমাদের একজন প্রশ্নকর্তা বললেন যে বছরের শুরুতেই সারা বছরের একটা ফি নিয়ে নেবে, কেন? আমাদের যদি কন্ট্রোল থাকতো যে তা নেওয়া যাবে না, তাহলে তো এই সমস্যাটা হতো না। তাদেরকে এখন এই টাকাটা কোনো না কোনোভাবে গুনতে হচ্ছে। স্যার, ওই বেতনের ইয়া ধরেই যেটা বলছি যে এইটা কেন আমরা, মানে যেমন একটা মনে করেন স্যার, যদি এরকম হয় যে না এই ক্যাটাগরি ইউনিভার্সিটি এগুলাকে, ওই উনি যেটা বললেন যে মান নিয়ন্ত্রণ ইয়াতে 10-এর মধ্যে অনেকগুলোই আছে, তো তাদের এই ক্যাটাগরিতে তারা এই জিনিস নিতে পারবে। বি ক্যাটাগরি যদি থাকে, যে এরকমও যদি হতো, ইউজিসি কি এই উদ্যোগটা কখনো নিয়েছে? আমি তো নিজের কথা বলতে এখন খারাপ লাগবে, কারণ হলো আমি প্রায় 2 বছর হলো আমাদের ইউজিসি চেয়ারম্যান হিসেবে নাই। আমি যখন ইউজিসি চেয়ারম্যান হিসেবে যোগদান করি 2011 এপ্রিলে, তারপর থেকে আমি অনেকবার চেষ্টা করেছি ইউনিভার্সিটির রেটিং অ্যান্ড র্যাঙ্কিং করার জন্য, এবং প্রায় অর্ধেকটুকুকে আমি নিজে এবং আমার সদস্যরা, প্রফেশনাল টিচাররা যারা আছেন বুয়েট থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এক্সপার্টদেরকে দিয়ে আমরা অ্যাসেসমেন্ট করে প্রায় 50% অ্যাসেসমেন্ট অল করে এসেছি। স্টুডেন্ট নাম্বার কত, কি ফ্যাসিলিটি আছে, কি কি সাবজেক্ট পড়ানো হয়, কতজন অভিজ্ঞ শিক্ষক আছে, ক্যাপিটাল আউটলে কত, কত টার্ন ওভার আছে, কয়জন পাস করে, চাকরির সুবিধা কি আছে, এইসব ক্যাটাগরি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ যেরকম করে এসেছিলাম। অর্ধেক, বাকি অর্ধেক তো এখন নতুন করে হচ্ছে, তারাও করতেছে, কিন্তু এটা আরো দ্রুততার সঙ্গে হলে র্যাঙ্কিংটা, তাহলে ছাত্ররা জানতো কোন ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কি, যদিও তারা জানে। আপনি যেমন বলছেন 10টা বিশ্ববিদ্যালয়, নাম বলা ঠিক হবে না এটা, ওরা 10টা বিশ্ববিদ্যালয় চিনে নেয়, তারপরেও 15টা বিশ্ববিদ্যালয় মোটামুটি মানসম্মত, তাও চিনে নেয়। এরপরে কিছু আছে যাদের নামও তারা শুনে নাই কখনো, তাদের ভর্তি হওয়ারও পারমিশন অনেক সময় নাই। ইউজিসিতে আসে যে গ্রেড অ্যাভারেজ 2.5 এর নিচে হলে আপনি ভর্তি করতে পারেন না, কিন্তু আনফর্চুনেটলি অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকার জন্য, সরি টু সে দ্যাট, এই 2.5টাও অনেক সময় ওয়েভার নিয়ে ওই ভর্তি করে দেয়। যে এই জায়গাটাই কিন্তু সনদ বাণিজ্যের কথাটা চলে আসে। এখন এই যে এইটা যে হচ্ছে, এটা তদারকি করা, এনফোর্স করা, আমার বিশ্বাস, আমি পজিটিভ মানুষ, আমি এটা বলতে চাই। আপনি যখন এই যে 20 বছরে 15 থেকে 20টা ইউনিভার্সিটি আপনি খুঁজে পেয়েছেন, আর 5 বছর যদি আপনি কষ্ট করেন, ইউ উইল সি অ্যানাদার 20 ইউনিভার্সিটিজ কামিং আপ। আমি জানি অন্তত
আরো 20টা ইউনিভার্সিটি স্ট্রাগলিং টু ইমপ্রুভ দেয়ার লট। ট্রাস্টি বোর্ডের মেম্বাররা যে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং আমলার তান্ত্রিক দৃষ্টিভঙ্গি এইসব নিয়ে তো করেছে, সঙ্গে সঙ্গে এটাও এখন কিছু কিছু ট্রাস্টি বোর্ড আছে যারা মোটামুটি এটা ইমপ্রুভ করার জন্য চেষ্টা করতেছে। যারা করতেছে কিন্তু তারা সফল হচ্ছে। যারা করতেছে যে আপনি 15-20টা ধরেছেন, এটা কিন্তু ট্রাস্টি বোর্ডের মেম্বাররা অন্তত অর্ধেকেরও বেশি আপনার চেষ্টা করছে। কিন্তু স্যার আমাকে একটু বলবেন স্যার, ইউনিভার্সিটিগুলোর টিচাররা বেতন পাচ্ছে না, এই ইয়াগুলো আসছে, এটা কেন? মানে একটা ছাত্র লাখ লাখ টাকা দিয়ে বেতন দিয়ে উঠছে, এরকম তো না যে ওইখানে ছাত্র নাই, ছাত্র আছে, সবকিছুই আছে, শিক্ষকদের বেতন এটা আমি বলবো পুয়ার ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি। কারণ শিক্ষকরা বেতন পাচ্ছে, 12 মাসের বেতন পাচ্ছে, কিন্তু কখনো কখনো ডিলে হচ্ছে বা 1 মাস দেরি হচ্ছে। এটা আসলে আমি বলি যে ম্যানেজমেন্ট প্রবলেম। কারণ সবসময় ছাত্ররা টাকা দিবে, সেটা দিয়ে আমি শিক্ষকদের সাথে সাথে বেতন দেব, এটা হওয়া উচিত। কিন্তু ইনভেস্টমেন্ট এটা তো প্রাইভেট কোনো স্কুল না, না যে ঠিক আছে ওদের ইয়া হয়নি, রেকগনাইজ হয়নি, এমপিও ভুক্ত হয়নি, ওই জন্য সে তার ওইটুক ছাড়া আর বেতন দিতে পারে না। কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটি যে স্ট্রাকচার, যে যে ব্যাপ্তি নিয়ে তারা কাজ করে এবং তাদের যে বেতনের কাঠামো এবং তাদের যে ইনভেস্টমেন্ট, যদি বাণিজ্যিকভাবে, উনি বলছেন বাণিজ্যিকভাবে চিন্তা করা হয়েছে, যদি তাই হয়ে থাকে তাহলে কেন টিচারদের বেতন, যেমন এটা তো স্কুল টিচারদের মতো অবস্থা। সেটাই আমি বলছি যে এটা ম্যানেজমেন্ট প্রবলেম। আসলে ম্যানেজমেন্ট প্রবলেম এই জন্য বলছি যে টাকা নাই যে তা না, হয়তো কোথাও ইনভেস্ট করেছে, ইমিডিয়েটলি টাকাটা দিতে পারছে না, এরকম অবস্থার জন্য এটা হয় আর কি। তো এটা কি স্যার আপনি কি মনে করেন এটা কাম্য স্যার? এই লেভেলে ইউনিভার্সিটির টিচার বেতন পাবে না 2 মাস, তার টাকা কোন জায়গায় ইনভেস্ট করে দিয়েছে এই জন্য। সেই আর কি, টাকা এটা অবশ্যই কোনো ক্রমেই এটা হওয়া উচিত নয়। কারণ হলো যে এটার একটা ফার রিচিং ব্যাড ইফেক্ট আছে। ইফেক্ট কি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির সুনাম ট্রিমেন্ডাসলি এটা এফেক্ট করছে ডেফিনেটলি। কারণ এই জিনিসটা এটা কখনোই কাম্য নয়। এই জন্য আমি বললাম যেটা যে 12 মাসের বেতন 12 মাসেই পাচ্ছে, 12ই পাচ্ছে, কিন্তু ওই সময় মতো পাচ্ছে না, 1 মাস দেরি হচ্ছে, 2 মাস দেরি হচ্ছে, এটা তো আসলে কাম্য নয় স্যার। এটা তো এমপি ভুক্ত মতো হয়ে গেছে। সমস্যা তো এই জায়গায় স্যার, আমার বারবার একটা জিনিস মাথা ভিতর থেকে বের হচ্ছে না, এই জায়গায় যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হ্যাঁ সবকিছু আছে, প্রচুর টাকা দিয়ে ইয়ে করা হয়েছে, ইনভেস্টমেন্ট করা হয়েছে, যেটাই যেগুলো কারণ না কেন, তারপরও যদি তার 2 মাস 3 মাস বেতন পেন্ডিং হয়ে যায়, তাহলে তো ওই প্রাইমারি স্কুলের টিচাররা এটার মধ্যে তো কোনো বেসিক ডিফারেন্স থাকবে। তখন ওই শিক্ষকের ওয়ার্ক অ্যাজ এ ডিসইনসেন্টিভ টু টিচার্স। টিচারের ডেডিকেশন এন্ড কমিটমেন্টের ঘাটতি চলে আসবে, আর ভালো শিক্ষকও পাবে। তো স্যার আমি পাইপলাইনে ঢুকে উপরে ওঠার চেষ্টা করছি, আপনি আমার বেতন আটকায় দিয়েছেন স্যার, আমি কেন চিন্তা করব আমি উপরে উঠব? না, সেটা ঠিক, সেটা দ্বিমত নাই কারণ ডেফিনেটলি। এখানে দেখেন একটা বিষয় যে টাকাটা ইনভেস্ট করেছে, বিশ্ববিদ্যালয় টাকাটা কোথায় ইনভেস্ট করবে? ইনভেস্ট করবে হলো আমার শিক্ষার পরিবেশকে উন্নত করবে, এর জন্য আরো ভালো শিক্ষক নিয়োগ করবে, অনেক কম্পিউটার কিনবে, যন্ত্রপাতি কিনবে, ল্যাব ফ্যাসিলিটিস ইমপ্রুভ করবে। অন্য কোথায় তো করবে না, অন্য কোথায় তো করার কথা না। এটা তো অলাভজনক প্রতিষ্ঠান, কিভাবে আমি ইনভেস্ট ইনভেস্ট করতে পারি না। তো তার মানে আমার অবজেক্টিভ, আমার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নয়ন না, আমার লক্ষ্য অন্যত্র, বাণিজ্য। বাণিজ্য বলতেও সবসময় নাও হতে পারে, এটা সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু না। ফর এক্সাম্পল ল্যাবরেটরি উন্নয়নের জন্য হয়তো খরচ বেশি হয়ে গেছে, বা অন্যখানে ওই উপকরণ কেনার জন্যই হয়তো খরচ বেশি হয়ে গেছে, তার জন্য এখানে ঘাটতি পড়ছে। না, এটা কিন্তু একটা ফান্ড কিন্তু থাকে, সেটাই তো বলছি। বাফার ফান্ড একটা বেতনের জন্য রাখতে হবে, যেটা দিয়ে আপনি যাতে মাসের বেতন মাসে দিতে পারেন। কিন্তু আমি যতদূর জানি স্যার, যেগুলো নাম করা যে সবচেয়ে বেশি বেতন নিয়ে যারা 6 লাখ 7 লাখ টাকা একটা কোর্সের জন্য ব্যয় করে, সেই জায়গাগুলোতে স্যার টাকার কিন্তু অভাব নেই, এত লাভজনক দেখায় না স্যার, কিন্তু লাভজনক প্রতিষ্ঠান, একদম ভয়াবহ লাভজনক প্রতিষ্ঠান, এরকম ছোটখাটো জিনিসের মধ্যে পড়ে না, গার্মেন্টস ফ্যাক্টরির মতো, সাংঘাতিকভাবে লাভজনক। কিন্তু তারপরে যখন এরকম হচ্ছে, মনে করেন আমাদের 92টার পারমিশন দেওয়া হয়েছে বা এরকম জিনিসটা আছে, অর্ধেকের নাই ক্যাম্পাস নয়, ঠিক আছে ক্যাম্পাস না থাকতে পারে, ঠিক আছে ঢাকা শহরের স্যার বলেছেন প্রথমে যে ঢাকা শহরে 3 বিঘা জমি দেবে কে, পাবে কোত্থেকে, কি অবস্থা হবে, 3 কোটি টাকা কাটা, 4 কোটি টাকা কাটা, এটা আমি মানি।
কিন্তু আমার কথা হলো আমি যখন এই বুদ্ধি নিয়েই কথাগুলো বললাম যে আমি আপনার নীতিমালা মেনে ইউনিভার্সিটিটা করছি, তাহলে আমি তখন আপত্তি দিলাম না, বাবা এইটা আপনারা চেঞ্জ করেন, এই মুহূর্তে এই জায়গাগুলোতে পাওয়া যাবে না। সেটা তো স্যার এটা ওই তো 5 বছরের তো একটা মোরাটোরিয়াম থাকে। না স্যার, 5টা নাই স্যার, এখন আর 5 কিছুই নাই স্যার, এখন নাই। গত 5 বছর ধরে রান করছে। এখানে কিছু পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে। আসলে ইটস নট অল দ্যাট ব্লিক। যাদের ক্যাম্পাস নাই প্রত্যেকে কিন্তু জমি কিনেছে, কেউ 20 মাইল দূরে কিনেছে, কেউ 5 মাইল দূরে, কেউ 3 মাইল দূরে কিনেছে। আবার কিছু কিছু সরকারি জমি অ্যালটমেন্ট পেয়েছে, সেটা পূর্বাচলে হোক, এবং সেখানে সরকার এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য এডিশনাল ল্যান্ড অ্যালট হচ্ছে। দিস আর পজিটিভ ডেভেলপমেন্ট। এককালে দেখা যাবে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সেই ক্যাম্পাসে ভালোভাবে গড়ে উঠবে। আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি, এই এক্সপেরিমেন্টটা চলতেছে এ বিট কস্টলি এন্ড এক্সপেন্সিভ। ছাত্রদের জন্য অসুবিধা হচ্ছে, তারা পাশ করে চাকরি পাবে কিনা। কিন্তু আমার বিশ্বাস যেভাবে চলছে এই বিশ্ববিদ্যালয়গুলো যদি আর একটু ইম্প্যাটাস পায়, ট্রাস্টি বোর্ডে যদি একাডেমিশিয়ান একাডেমিক ডিস্টিংগুইশড লোক রাখে, ইউজিসি যদি তদারকি করার সক্ষমতা, আইনি সক্ষমতা পায়, এবং শিক্ষকদেরকে যথাযথ মর্যাদা বেতন দেওয়া হয়, আর যে এক্সিস্টিং ফ্যাসিলিটিতেও শিক্ষা কারিকুলাম কেমনভাবে সাজানো, যে টেকনোক্রেট বানাবো ঠিকই, সঙ্গে সঙ্গে মানবিক শিক্ষাও দেব, সঙ্গে সঙ্গে তার খেলাধুলার ব্যবস্থা, বড় মাঠ না থাকতে পারে কিন্তু একটা ফ্লোরের ভিতরে ইনডোর গেমস তো হতে পারে, এইসব করা মানে কালচারাল ফাংশন তো হতে পারে। এই অ্যাক্টিভিটিস গুলো হলে আমার মনে হয় অনেক দূর এগিয়ে যাবে। স্যার, তবে একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে সরকারের এখন যে ইনিশিয়েটিভটা নিয়েছেন এটা আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে। সেটা হলো সরকার অলরেডি অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করার চেষ্টা করছে এবং এটা অলরেডি শেষ পর্যায়ে। এটা যদি হয় এবং যদি সরকার প্রপারলি এটা অপারেট করে, তাহলে সবগুলো ইউনিভার্সিটি এটা র্যাঙ্কিং হবে, সবগুলো প্রোগ্রামের একটা র্যাঙ্কিং হবে, এবং এখান থেকেই মানুষে বুঝতে পারবে আসলে কোন জায়গায় কি আছে। এবং এটা হলে আমার মনে হয় একটা কম্পিটিশন সৃষ্টি হবে। স্যার, মানে বর্তমান যিনি ইউজিসি চেয়ারম্যান প্রফেসর মান্নান, উনি কিন্তু আমাদেরকে বলেছেন, উনি বলছেন যে একটা পর্যবেক্ষক নিয়োগের যে ওই যে ট্রাস্টি স্যার, যেখানে যেখানে আপনি যে কথাটা বলছিলেন, এই প্রেক্ষাপটে কিন্তু পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থাটা কিন্তু মানে মোটামুটি ভাবে আপনি যেটা বললেন অ্যাকাউন্টিংসের মধ্যে, এখানে যে ইউজিসির ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে একজন করে পর্যবেক্ষক দেওয়ার জন্য যে যিনি পুরো মনিটরিংটা করবেন, এই ধরনের একটা চিন্তা ভাবনা কিন্তু খুব সুদৃঢ়ভাবে কাজ আরম্ভ করেছে। এটাতে আপনার কি মনে হয় স্যার, এই পর্যবেক্ষক দিলে আপনার কি মনে হচ্ছে যে এটা ভালো হবে না অন্যদিকে চলে যাবে? এটা ঠিক একজন পর্যবেক্ষক দিলেই যে উনি, আমি ঠিক এটা বলতে পারবো না, কারণ হচ্ছে যে সব দিক দিয়ে উনি দেখে শিক্ষাবিদ দিবে, পর্যবেক্ষক তো শিক্ষাবিদ দিবে। তবে অ্যাক্রিডিটেশন প্রসেস যেটা, অ্যাক্রিডিটেশন প্রসেস প্রফেসর যদি অলরেডি কিছু বলেছেন যে অ্যাক্রিডিটেশন প্রসেস যেটা, এটা কিন্তু ইট ইনকর্পোরেট এভরিথিং, গভর্নেন্স থেকে আরম্ভ করে খেলার মাঠ আছে কিনা, সেই ইউনিভার্সিটির কত স্পেস আছে, ছাত্র শিক্ষকের রেশিও কি, এভরিথিং ইজ দেয়ার। এইগুলোর বেসিসে যদি ইভালুয়েশন করা হয়, তাহলে কিন্তু আসলে বেরিয়ে আসবে যে কোন ইউনিভার্সিটিটা ঠিকমতো অপারেট করতেছে, কোন ইউনিভার্সিটি করছে না, এবং তার মানটা কি। হ্যাঁ, মানে মোটামুটি খসড়া হয়ে গেছে, খসড়া চূড়ান্ত হয়ে গেছে। টেকিং টু মাচ লং এ টাইম, কারণ অ্যাক্রেডিটেশন কাউন্সিল করার পদ্ধতি এবং আইনি সক্ষমতা সবকিছু করে আজকে থেকে 1 বছর আগে 2 বছর আগেই শেষ পর্যায়ে ছিল। এখনো তো শেষ পর্যায়ে বলছে। আমি এখনো শেষ পর্যায়ে কেন জানি না, এটা আরো দ্রুততার সঙ্গে হওয়া উচিত। অ্যাক্রেডিটেশন কাউন্সিল এমন কিছু বড় মহাভারত করা না, আমিও বুঝি আপনিও বোঝেন। অ্যাক্রেডিটেশন আমরা ওয়ার্ল্ডে করে আসছি। অ্যাক্রেডিটেশনের ব্যাপারটা ঢাকা বিশ্ববিদ্যালয়, ছোট্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়াল আই ওয়াজ ভাইস চ্যান্সেলর, আমি নিজের গর্বের জন্য নয়, 96-এ আমি সেপ্টেম্বরে জয়েন করি। 97-এ এশিয়া উইকের র্যাঙ্কিং হলো, এশিয়া উইক নিউজ উইকের সিস্টার অর্গানাইজেশন হংকং থেকে, সেই র্যাঙ্কিং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামই নেই, বাংলাদেশের কিছু নেই। দেন উই ডিসাইডেড যে নেক্সট ইয়ারে আমরা র্যাঙ্কিং এ ঢুকতেই হবে। তখন আমরা ফ্যাকাল্টি মেম্বারদেরকে, ডিনদেরকে নিয়ে, প্রফেসরদেরকে নিয়ে বসে ওয়ার্কআউট করতে চেষ্টা করলাম। টিচার স্টুডেন্ট রেশিও, কোর্স কারিকুলাম, ক্রেডিট আওয়ার, পাস করে বেরিয়ে যাওয়া, বেতন, তাদের কন্ট্রাক্ট আওয়ার্স, তাদের ম্যারিড, প্রিভিয়াস ম্যারিড, চাকরি কোথায় করতেছে, শিক্ষকদের কোয়ালিফিকেশন কি,
এই ডাটাবেস করা খুব কিছু না, and within 2 to 3 months we could send them the virtual data of all the information of Dhaka University, educational dormitory facility and capacity থেকে, cultural activity থেকে, লেখাপড়া থেকে সব। এই কাজটা পাওয়ার পরে এশিয়া উইক তারপরের বারে আমাদের we became number 1 in South Asia, JNU, TNU, IIT সবই পিছনে পড়ে গেছিলাম। 3 বছর we were number 1 in South Asia, and আমি আপনার বলি 37-এ আমাদের পজিশন ছিল 44 out of 50, আর 7 ঘর ক্লাইম্ব আপ করে 34-এ আমরা এসে শেষ হলো। তারপরে সে বন্ধ হয়ে গেছে, র্যাঙ্কিং আর হয় নাই। সেই র্যাঙ্কিং এর অ্যাক্রেডিটেশন কাউন্সিল উই ডিড ইন 1 or 2 months, আর এখন বলে যে 3 বছর হবে না। আমি অ্যাকচুয়ালি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এসে প্রথমেই জোর দিয়েছি যে অ্যাক্রেডিটেশন প্রসেসের, তাতে করে আমাদের এখন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং সায়েন্সের ডিপার্টমেন্টগুলো প্রায় সবগুলোই আমি অ্যাক্রেডিটেশন ফিনিশ করে ফেলছি। অ্যাকচুয়ালি যে অ্যাক্রেডিটেশন করলে যেটা হয় সেটা হচ্ছে আমার দুর্বলতা কোথায়, আমার স্ট্রেংথ কোথায়, সবকিছু বেরিয়ে আসে। সুতরাং দুর্বলতা যে আমি জানি, তো আমার কোথায় বেশি জোর দিতে হবে সে কথা জানা যায়। সেই জন্য আমি অলরেডি এসে সিভিল ইঞ্জিনিয়ারিংকে অ্যাক্রেডিটেট করেছি, দেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অন দি প্রসেস, আর্কিটেকচার হয়ে গেছে। সুতরাং এইটা করার জন্য আমি এখন জানি যে আমার প্রত্যেকটা প্রোগ্রামের কোথায় দুর্বলতা আছে, কোথায় আমার স্ট্রেংথ আছে, কোথায় আরেকটু ভালো করলে আমি আরো একটু ভালো হব। এবং অ্যাক্রেডিটেশন প্রসেসটা হচ্ছে যে সাইক্লিক প্রসেস। এখানে 5 বছর পর পর আপনাকে অ্যাক্রেডিটেশন করতে হবে এবং দেখতে হবে যে থার্ড পার্টি এসে দেখবে যে আমার প্রোগ্রামটা কিভাবে চলছে, আমি গত বছর থেকে গতবারের থেকে ভালো করেছি কি খারাপ করেছি, সেটা আই ক্যান আন্ডারস্ট্যান্ড। সুতরাং এই প্রসেসটা আসলে সবগুলো ইউনিভার্সিটিতে জরুরি, এবং এটা করলে কিন্তু চৌধুরী সাহেব যেটা বললেন যে উনি একবার করেই উনি অনেক আপলিফ্ট করে ফেলছেন, ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটা করার দরকার। প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং সরকার যে ইনিশিয়েটিভ নিয়েছে, আমার মনে হয় এটা একটা পজিটিভ ফল আমরা পাবো। দ্রুততার সঙ্গে হওয়া উচিত, এটা বলছি স্যার। আচ্ছা, একটা ফোন আছে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদেক হোসেন, নারায়ণগঞ্জ গিয়াসউদ্দিন মডেল কলেজের প্রিন্সিপাল বলছি। জি, আমি প্রফেসর ডক্টর এ কে আজাদ স্যারকে কাছে একটা প্রশ্ন রাখতে চাই বিনয়ের সাথে। স্যার যখন ইউজিসির চেয়ারম্যান ছিলেন তখন বলছিলেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তার র্যাঙ্কিং এর লিস্ট থাকবে, সে অনুযায়ী ফি নির্ধারিত হবে। সেটা আদৌ হয়নি, এটা হবে কবে নাগাদ হতে পারে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হইল বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে শিক্ষক নিয়োগের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, কোনো নীতিমালা নেই। এই কারণে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে লোয়ার লেভেলের টিচার দিয়ে শিক্ষাদান করছে, এবং বাচ্চারা যখন কার্যক্ষেত্রে আসছে সেখান থেকে কিছুই শিখে আসতে পারতেছে না। এখন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কলেজগুলোতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছেন। প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগের কোনো সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করা যায় কিনা আমি ডক্টর আপনি যেটা বলছেন শিক্ষক নিয়োগের যে না সেটা না, ওই অ্যাক্রেডিটেশনের কথা আমি শুরু করেছিলাম, এবং আমার 4-5জন মেম্বার নিয়ে আমি একজন, এবং বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিশিয়ানদেরকে নিয়ে র্যাঙ্কিং শুরু করি। তবে এইটা টাস্কটা একটু হারকুলিয়ান, এই জন্যে একটা প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্টলি এটা অ্যাসেস করতে হয়। একটা ইউনিভার্সিটিতে যদি আপনার 30টা প্রোগ্রাম রান করে 30টা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট করতে হবে এক্সপার্ট দিয়ে, সেটা ইঞ্জিনিয়ারিং এর হতে পারে, আর্টস এর হতে পারে, লিভার্সে। এইটা করতে যে, এবং আপনি চিন্তা করেন তো 50টা ইউনিভার্সিটি মাল্টিপ্লাইড বাই 30 or 40, তাহলে কয় হাজার হয়। তো এইটা করতে যে অর্ধেক আমরা করে এসেছিলাম, তারপরে ইউজিসি এখন করতেছে। আশা করি এটা সহসাই বেরিয়ে যাবে র্যাঙ্কিংটা। আর যে প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগের ব্যাপারটা যে ট্রিকি ব্যাপার, শিক্ষকের নিয়োগের ব্যাপারে ইউজিসির অ্যাক্ট যেটা আছে, ইউজিসির অ্যাক্ট নাই, এটা হলো যে সরকারি আইনে আছে যে ভাইস চ্যান্সেলর নিয়োগের সময় আছে যে তার ফার্স্ট ক্লাস থাকতে হবে অথবা পিএইচডি থাকতে হবে, পিএইচডি না থাকলে ফার্স্ট ক্লাস থাকতে হবে। তো এইটা মোটামুটি ভালোভাবে ফলো করা হয়। প্রফেসর নিয়োগের একটা ক্যাটাগরি আছে, তার ক্লাস কিরকম থাকতে হবে না আছে। এরপরে শিক্ষকদের জন্য যে সেট রুল, এটা ভায়োলেট হয় না হচ্ছে না, এটা ইউজিসি একা মনিটর করা সম্ভব নয়। যদিও টাইম টু টাইম ইউজিসি তাদের রিপ্রেজেন্টেটিভ এবং প্রতিনিধিকে
এই টিচার সিলেকশনে পাঠায়, ট্রাস্টি বোর্ড খুশি হলে তো ওনাদের রিকমেন্ডেশন শুনে, আর খুশি না হলে ইউজিসির রিকমেন্ডেশনই থাকে, সেটা অন্য উপর থেকে পাস হয়ে চলে আসে। আই এম সরি টু সে দ্যাট দিস ইজ হার্ড ফ্যাক্ট। স্যার ক্যাম্পাসগুলো মানে আমাদের যে ক্যাম্পাসের বাইরে যেটা আছে, যেমন মনে করেন যে ঠিক আছে আমার নিজস্ব বিল্ডিং নাই, নিজস্ব জায়গা নাই, আমি একটা জায়গায় ক্যাম্পাস তৈরি করে ইউনিভার্সিটিটা পরিচালনা করছি। এখন সবগুলো ক্যাম্পাস স্যার সিলেটে যেমন স্যার 4টার মধ্যে 3টার ক্যাম্পাস স্যার মার্কেটের উপরে দোতলা থেকে ইয়াতে। এখন স্যার ওখান থেকে দেখে বাইরে থেকে কিন্তু লেখা আছে ইউনিভার্সিটিও লেখা আছে, আর ওখান থেকে লেখা আছে স্যার এরকম আর একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম বিরাট করে। ওর ভিতরে যখন ঢুকে স্যার ব্যবসা প্রতিষ্ঠানের লোকও ঢুকছে, ছাত্রছাত্রীও ঢুকছে। মানে সিচুয়েশন গুলো পরিবেশটার কারণে একটা বিল্ডিং যদি ছোটই বিল্ডিংই নাই, আমি একটা 4তলা ফ্লোরই নিলাম ভাড়া, যে পুরোটাই আমার ইয়া থাকলো, কিন্তু এই মার্কেটের উপরে এই যে প্রতিষ্ঠানগুলো মানে শিক্ষা প্রতিষ্ঠান মার্কেটের উপরে পরিবেশগতভাবে তো স্যার এটা কোনো মতেই ছাত্রর পরিবেশের জন্য কোনো মতেই সহায়ক হতে পারে না বলে শিক্ষাবিদরাই বলছে। আমরা যদি পরিবেশ তৈরি করতে না পারি তাহলে আমাকে বিশ্ববিদ্যালয়ে দিতে হবে কেন? আমি ওখানে লবণের ব্যবসা করি, চালের ব্যবসা করি, কাপড় চোপড়ের ব্যবসা করি। আমার বিশ্ববিদ্যালয় দিতে হলে ওই রকম পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু স্যার আপনি যেটা বললেন যে ঠিক আছে আমি লবণের ব্যবসা করবো, ভালো কথা, কিন্তু যিনি দিচ্ছেন স্যার উনি তাহলে লবণের ব্যবসাকে দিচ্ছেন কেন? অবশ্যই এখানে চিন্তার বিষয় আছে, যেটা আপনি যাকে ইউনিভার্সিটি করতে দিচ্ছেন সেই ইউনিভার্সিটি দোতলার উপরে মার্কেটের সুপার মার্কেটের দোতলার উপরে হচ্ছে। হ্যাঁ আপনি জানেন আপনার ইনভেস্টিগেটর যায়, ইউজিসি থেকে যায়, ইউনিভার্সিটি থেকে যায় এবং যা তারা দেখে আসে কোথায়। তারপর আপনি দেখলেন তখন ঢাকা ইউনিভার্সিটিতে আসলে আপনার মনে হয় এত বড় জায়গা লাগবে, এত বড় মাঠ লাগবে, এতগুলো আবাসন প্রকল্প লাগবে, আর ওইখানে গেলে মার্কেটের উপরে চলে যান, দেখে আপনি লিখে দেন যে ঠিক আছে, এটা কি করে সম্ভব? অবশ্যই এখানে আমাদের দুর্বলতা আছে, মানে যারা নিয়ন্ত্রণ করেন কিংবা ওই ভূমিকায় কিছুটা ওই কেউ তো না কেউ যায়, সেখানেও দুর্বলতা আছে, রিপোর্ট দেওয়া। এমনকি সরকার যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যাক্ট করলো তখন ভাবা উচিত ছিল যে আমি বিশ্ববিদ্যালয় করতে দিচ্ছি, তাহলে এখানে নিশ্চয়ই নিবেদিত প্রাণ শিক্ষাবিদদের রাখতে হবে। অন্য কেউ না থাকলেও হয়তো চলবে, কিন্তু শিক্ষক ছাড়া হবে না। সেখানে আমাদের দুর্বলতা অবশ্যই আছে। এ কারণেই তো দেখেন স্যার যেটা কিছুক্ষণ আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন, সেটা হলো র্যাঙ্কিং। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের দেশে এখনো র্যাঙ্কিং করতে পারি নাই। পার্শ্ববর্তী দেশ ভারতে আছে এবং পাকিস্তানে আছে এবং কোথায় নাই। এই র্যাঙ্কিং করার ফলে 5% মানুষের দেশ আমেরিকা কত উপরে উঠে গেছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তাদের উপরের র্যাঙ্কিং এ আছে। এবং আপনি যদি খেয়াল করেন যে দেশ যত উন্নত তার বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কও তত ভালো। কেমন? আমরা যদি উন্নত দেশ হতে চাই আর কোনো বিকল্প নাই, আমাদের উচ্চ শিক্ষা সহ অন্যান্য শিক্ষাকে উন্নত মানের করতে হবে। আর উন্নত মানের করতে হলে আমাদের মূল্যায়ন ব্যবস্থা থাকতে হবে, র্যাঙ্কিং ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এটা ছাড়া কিন্তু বিকল্প নাই, এটা করতেই হবে। যে কারণে ইসরায়েলের মতো ক্ষুদ্র দেশ ওরাও কত উপরে উঠে গেছে। এখন যে সকল দেশ তত ভালো, যেমন সৌদি আরব, সৌদি আরবের অনেকগুলো র্যাঙ্কে চলে গেছে। মালয়েশিয়া কোনোদিন পড়ালেখা করতো কিনা জানি না, এখন ওরা র্যাঙ্কিং আছে। থাইল্যান্ড র্যাঙ্কিং আছে, ইন্দোনেশিয়া আছে, কোরিয়ান আমাদের দেশে পড়তে আসতো, ওদের অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। এখান থেকে আমাদের বুঝতে হবে, আমাদের সরকারকে বুঝতে হবে, আমরা যদি আমাদের জাতিকে উন্নত দেশের স্বপ্ন দেখাতে চাই তাহলে শিক্ষায় বিনিয়োগ করতে হবে, এবং সেই বিনিয়োগটা আমরা যথাযথভাবে করছি না। আমাদের শিক্ষায় বিনিয়োগ হচ্ছে, কিন্তু বিনিয়োগটার লক্ষ্যটা থাকছে অন্য জিনিস। শিক্ষায় আসলে হচ্ছে না, শিক্ষায় বিনিয়োগ করে শিক্ষার নামে চলে যাচ্ছে। জি, শিক্ষার নামে। স্যার আমরা শেষ পর্যায়ে আছি, স্যার আমাকে একটু বলবেন, একটা কথা তো খুব অপ্রাসঙ্গিক ভাবে আসলে উচিত না, তারপর আমাদেরকে বলতে হবে যে এই যে সাম্প্রতিককালে আমাদের দেশে যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ঘটে গেছে, মর্মান্তিক ঘটনাগুলো ঘটে গেছে, এবং এই জায়গাগুলোতে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটির নাম বেশিভাবে আসছে। এবং খুব মজার ব্যাপার স্যার, এর মধ্যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি যেটার নাম আসছে, তারা আপনার যদি আপনার র্যাঙ্কিং গুলো মানে আমাদের সবার র্যাঙ্কিং গুলো সবচেয়ে উপর লেভেলের, প্রথম 3টা লেভেলের বেসরকারি বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে সেটা। তাহলে শুধুমাত্র ওই জায়গাতেই মানে কোনো নাম উঠলেই 3 জনের নাম আসলে ওই জায়গার একটা নাম চলে আসে। স্যার এইটার পিছনের ইয়াটা কোন জায়গায়, এটা কি পিছনে কেন স্যার? আমার কারণটা হলো এই, আমরা তো শিক্ষা দেওয়ার জন্য কম্পার্টমেন্টালাইজড এডুকেশন যদি হয়,
আপনি তাকে টেকনোক্র্যাটস বানাবেন বা ফিলোসফার বানাবেন, যেটা বানাবেন, শুধু ওই পকেটটা নিয়ে পড়ালেখা করতে দেন, তাহলে তো তার ওই অন্য যে জিনিসগুলো এক্সট্রা কারিকুলাম, দেশের এক্সট্রা কারিকুলার একটা না, দেশপ্রেম, মানবিকতা, সভ্যতা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং পরস্পর সৌহার্দ্য, এই 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 আলোকিত জীবনটাই তো তার শুরু হয়নি। সে তো ইজ ভেরি এক্সপার্ট ইন ম্যাথস or very expert in computer science or in chemistry or business administration, আইনের সকল ব্যবসা প্রতিষ্ঠান সব জানে ভালো জানে, এবং যে বিশ্ববিদ্যালয় বলছেন ওরা ব্যবসায়ী ভালো প্রতিষ্ঠিত। এখন তার সঙ্গে যদি আপনি নৈতিক শিক্ষার কোনো দিক না থাকে, দেশপ্রেমের শিক্ষার কোনো না থাকে, আদর্শিক শিক্ষার কথা না থাকে, যদি ওয়ার্ল্ড সিভিলাইজেশনের কিছু না জানা থাকে, তাহলে তো তাকে আলোকিত মানুষ করতে পারবে। কিন্তু আপনাকে মনে হয় ওই বিশ্ববিদ্যালয়ে খালি না, আর বাকিগুলোতে আছে? সব গুণাতেই তাই, সব গুণাতেই তাই, সব গুণাতেই তাই। আসলে এই তো আজকেই তো মাত্র আপনাদের এখানে দেখলাম যে ছবিতে শিক্ষামন্ত্রী মহোদয় ইউনিভার্সিটি কলেজগুলোতে যে জাতীয় সঙ্গীত ইন্ট্রোডিউস করার জন্য এটা চেষ্টা করছেন। ইজ ভেরি গুড এফোর্ট। কিন্তু স্যার আমাদের জন্য দুর্ভাগ্য স্যার, আমাদেরকে জাতীয় সঙ্গীত বোঝাতে হচ্ছে যে 30 লাখ, কিন্তু কেন স্যার এটা গায়েব হয়ে গেল, কেন শেষ হয়ে গেল স্যার, এটা বুঝতে পারলাম না। 30 লক্ষ লোকের শহীদের প্রাণের বিনিময় যেটা, তার গানটা শিখাতে হবে কেন আমাদের? কেন এটা মা বাবার দোষ আছে? শিক্ষা প্রতিষ্ঠান। আর শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা কথা বলি, যে বিশ্ববিদ্যালয়টির কথা বললেন সেখানে ট্রাস্টি বোর্ডের মেম্বাররা প্রিডমিনেন্টলি বিজনেস লিডার্স এবং মরালি ইন্টেলেকচুয়ালি সুইং টুয়ার্ডস দ্য এক্সট্রিম রাইট। এবং সেখানে যদি শিক্ষক রিক্রুটমেন্টও কোনো কিছু হয়ে থাকে, তাহলে এই উর্বর ক্ষেত্র তাকে আদর্শিক অবস্থান শিক্ষা না দিয়ে তাকে মানুষ হত্যার মতো জঘন্য বিষয়ে হত্যা যদি দেখা হয়, ধর্মের প্রকৃত শিক্ষা না দিয়ে, যদি ধর্মের পঙ্কিলতা মুক্ত দেশ না দেখে ধর্মের যেটা নিষেধ করেছে সেটার দিকে আকৃষ্ট করি, তাহলে এই বিভ্রান্ত প্রতীককে আমি তো যেখানেই পড়ে তার তো বিভ্রান্তই থাকবে। স্যার আমরা একদম শেষ পর্যায়ে আছে, আপনাকে দিয়ে শেষ করতে চাই। এই যে এই বিষয়টা, যে জিনিসটা উঠে আসছে এবং দেখা গেল 3-4টা বিশ্ববিদ্যালয়ের বেশি না, কিন্তু উনি বলেন যে কারিকুলাম, সবারই কিন্তু মোটামুটি কারিকুলাম এক, এবং তাদের জায়গা নাই, স্পেস নাই, অন্য কোনো জিনিস করতে পারছে না, তার হয়তো ওই জায়গাগুলো চর্চা নাই, ঠিক আছে। কিন্তু তার মানে কি? তার মানে স্যার যখন বেসিক যখন শুরু হয়েছে সেই জায়গাটাতে নিশ্চয়ই স্যার হয়তো আমাদের সরকার খতিয়ে দেখেনি, কিন্তু ওই জায়গাটায় হয়তো বড় ভুল হয়ে গেছে, যে জায়গা থেকে আপনি যদি বাইরে থেকে শিক্ষক নিয়ে এসে থাকেন বা এই ধরনের কোনো জিনিস হয়ে থাকে, তাহলে সেই জায়গায় এটা হতে পারে না। তা তো পারেই। এখন আমি আসলে কোনো ব্যক্তিগত পার্টিকুলার শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক দোষ দেব না। এখানে ব্যাপারটা হলো যে যে ঘটনাটি ঘটছে এটা আসলে আমাদের কখনো আমরা আশা করিনি এরকম একটা কিছু ঘটবে বা এরকম ঘটতে যাচ্ছে। তো এখন আমি অত্যন্ত আশাবাদী এখন এই জন্য যে এটা কিন্তু আমাদের একটা জাগরণের সৃষ্টি হয়েছে। আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, সরকারের সব জায়গায় এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে আমার মনে হয় যে এটা নিয়ে আর অত বেশি বাড়বে না, এবং এটা আমাদের মনে হয় পুরোপুরি আমরা কন্ট্রোল করতে পারবো। এবং আমরা ডেফিনেটলি আমাদের জাতি হিসাবে আমরা আমাদের এটা অ্যাকচুয়ালি জাতিগতভাবে সবাই আমরা এখন একমত যে না, এই আলোকিত মানুষ প্রস্তুতির জন্য আমরা একদম শেষ হয়ে গেছে। তাহলে আমাদের শিক্ষার মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা কোন জায়গায় থাকবে? শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় না, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানেও শিক্ষার মানকে উন্নত করতে হবে। এই মান উন্নত করার জন্য মূল্যায়ন ব্যবস্থা, র্যাঙ্কিং ব্যবস্থা এগুলো প্রবর্তন করতে হবে, কিংবা বিশ্ব লেভেলে যে র্যাঙ্কিং হয় সেখানে যাতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে, তার জন্য সচেষ্ট হতে হবে। কিন্তু আপনাকে মনে হয় যে স্যার এটা করলে র্যাঙ্কিং ব্যবস্থায় যখনই আসবে তখন তো শিক্ষকের ব্যাপারটা চলে আসবে, তার প্রফেশনালিজম চলে আসবে, তখন তো উনি যখন বলছেন যে শিক্ষক প্রপারলি পাওয়া যাচ্ছে না, মানে ওই জায়গাটাতে, সেই জায়গায় তখন শিক্ষক যদি পাওয়া না যায়, আমাদের এতগুলো বিশ্ববিদ্যালয় তৈরি করারও দরকার নেই। শিক্ষার দেখেন, শিক্ষক পাওয়া যায় না, আবার সেরকম যদি রিমুনারেশন দেওয়া হয়, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় চলে আসবে। এখন ব্যাপার হলো যে আমাদের এখানে যদি আমরা চিন্তা করি যে আমি একজন প্রফেসর আনলে আমার এত টাকা খরচ হবে, সেই টাকা দিয়ে আমি 5 জন লেকচারার দিতে পারবো, এইরকম যদি মেন্টালিটি থাকে তাহলে তো আমরা শিক্ষা, তাহলে তো আবার স্যার ঘুরে ফিরে বাণিজ্য কথা আসছে। এটা নিয়ে আর কথা বলতে চাই না। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।